ফিলিস্তিনি গণহত্যাকারী ইসরায়েলের মন্ত্রীকে সাদরে বরণ করল ভারত। প্রশংসা। মুসলিমদের শত্রু দেশকে কেন বন্ধু করল দিল্লি। আমেরিকার ধনীদের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ ও মুসলিমদের জয়। নিউ ইয়র্ক এখন তরুণ মামদানির হাতে। স্বস্তিতে কি মুসলিম ও অভিবাসীরা। শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড ফিলিপাইন। 60 জনেরও বেশি অধিবাসীর মৃত্যু। মাটির সাথে মিশে গেছে বহু স্থাপনা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। গাজায় গণহত্যার যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী নিন্দার মধ্যেই ভারত সফর করছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার। সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় ভারতের সাথে মিলেমিশে কাজ করে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন তিনি। 3 দিনের সফরে নয়াদিল্লিতে যাওয়া ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন মঙ্গলবার থেকে ধারাবাহিক বৈঠক করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ নরেন্দ্র মোদী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে। দ্বিপক্ষীয় বৈঠকে বিশ্বব্যাপী ভারত ও ইসরায়েলের নাগরিকদের সুরক্ষার সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তিনি দাবি করেছেন, সন্ত্রাসবাদের অভিন্ন চ্যালেঞ্জের মুখে আছে নয়াদিল্লি ও তেল আবিব। এই প্রসঙ্গে ভারতের সাথে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বাস আর নির্ভরতার ভিত্তির ওপর দুই দেশের সম্পর্ক দাঁড়িয়ে আছে উল্লেখ করে ইসরায়েলের ভূয়সী প্রশংসা করেছেন জয়শঙ্কর। এছাড়া ইসরায়েলের ক্রমবর্ধমান ভারতীয় কর্মী সমস্যা সমাধানে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আমেরিকার ধনী আর ক্ষমতাবানদের বিরুদ্ধে মুসলিম, কৃষ্ণাঙ্গ আর অভিবাসীদের জয় হিসেবে দেখা হচ্ছে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে তরুণ নেতা জোহরান মামদানির ইতিহাস গড়া বিজয়কে। জয় নিশ্চিতের পরপরই বিজয়ী ভাষণে রাজনৈতিক রাজবংশকে উৎখাতের মাধ্যমে নিউ ইয়র্কের ভবিষ্যৎ এখন তাদের হাতে বলে ঘোষণা দেন রাজ্যটির ইতিহাসে প্রথম মুসলিম নগরপিতা মামদানি। ফলে তার এই জয়ে সবচেয়ে বেশি স্বস্তিতে নিউ ইয়র্কের মুসলিম ও অভিবাসীরা, যাদের বেশিরভাগই যে কোনো মুহূর্তে আমেরিকা ছেড়ে যাওয়ার আতঙ্কে ভুগছিলেন। জোহরান মামদানি কি মুসলিম অভিবাসী আর নিপীড়িত অধিবাসীদের ভরসার জায়গা হতে পারবে? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। রেকর্ড জয় শব্দটির প্রতি যথার্থ সমীহ করেছেন, মান রেখেছেন জোহরান মামদানি। মহানগরী নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র, প্রথম অভিবাসী মেয়র, প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র। ভোটদানের রেকর্ড যেন একের পর এক রেকর্ড সৃষ্টির অনবদ্য নজির। এত বিপুল ভোটারের অংশগ্রহণ 3 যুগেও দেখেনি নিউ ইয়র্কবাসী। তাকে হারানোর জন্য ক্ষমতাসীন রিপাবলিকানরা তো বটেই, মুসলিম আর অভিবাসী বিদ্বেষী ডেমোক্র্যাটরাও কম যাননি। এত চ্যালেঞ্জ পাড়ি দিয়ে জয় ছিনিয়ে আনা মামদানিকে বাস্তবায়ন করতে পারবেন নির্বাচনী প্রতিশ্রুতি, পূরণ করতে পারবেন নগরবাসীর আকাঙ্ক্ষা। এখান থেকেই নবযাত্রা শুরু হলো। এভাবে সম্মিলিত চেষ্টায় শুধু ট্রাম্প নয়, পরবর্তীতে যারাই আসবে তাদেরকেও ঠেকিয়ে দেব আমরা। ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আমাকে নজরে রাখছেন। আপনার জন্য 4টি শব্দ বলবো, গলার জোর বাড়াতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি আর বাধার দেয়ালের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিজয়ী ভাষণে নিজের জাত চেনানোর চেষ্টা করেছেন নয়া মেয়র মামদানি। নগরবাসীর দুর্ভোগ দূর করতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের তালিকায় অগ্রাধিকার পাওয়া খাতগুলো পেশ করেছেন। বলেছেন, শুরুতেই গুরুত্ব পাবে আবাসন সংকট ও বাড়ি ভাড়া নিয়ে জটিলতার সমাধান। বিনামূল্যে দ্রুতগতির সিটি বাস চালু করা, 6 সপ্তাহ থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে শিশু সেবার ব্যবস্থা, দ্রব্যমূল্য নামিয়ে আনতে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরের বিভিন্ন এলাকায় নিত্যপণ্যের দোকান খোলা, ধনী নগরবাসীর ট্যাক্স বাড়ানো। যদিও ধনীদের কাছ থেকে বাড়তি কর আদায় করতে মামদানিকে চরম ভোগান্তিতে পড়তে হবে বলে আগাম আভাস দিয়ে রেখেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। মামদানিকে নির্বাচিত করার মাধ্যমে নগরবাসী বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচনের ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী নগরীর সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। নিজেই রিপাবলিকান হলেও যৌন হয়রানিতে অভিযুক্ত ডেমোক্রেট নেতা কুমোকে সমর্থন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া প্রতিক্রিয়ায় ট্রাম্প দাবি করেছেন, তিনি সশরীরে মামদানির বিরুদ্ধে না নামায় আর শাটডাউনের কারণে মেয়র নির্বাচনের দিকে নজর না দেয়ায় জিতে গেছেন মামদানি। এমন পরিস্থিতি ঠেকাতে ভোটার আইন সংস্কারের জন্য রিপাবলিকানদের কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এমনকি মামদানিকে ভোট দেয়া ইহুদিদের নির্বোধ বলেও কটাক্ষ করেছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার ভোর 6টা থেকে ভোট চলে টানা 15 ঘন্টা। ভোট পড়ে 20 লাখের বেশি, যা 1989 সালের পর এই প্রথম। বেলা 3টা নাগাদ 14 লাখের বেশি ভোট পড়ে, যা 2001 সালের পর সর্বোচ্চ ভোটার উপস্থিতির ঘটনা। রেকর্ড ভেঙে আগাম ভোট দেন 7,35,000-এর বেশি ভোটার, যা গত নির্বাচনের তুলনায় 20% বেশি। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের ফলাফলকে পরোক্ষভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের পরাজয় বলেছেন অনেকে। সমালোচকদের মতে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার পরীক্ষায় হেরে গেছেন ট্রাম্প। প্রখ্যাত ভারতীয় চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে জোহরান মামদানির জন্ম উগান্ডার রাজধানী কাম্পালায়। 34 বছর বয়সী মামদানির বাবা মাহমুদ মামদানি ভারতে জন্ম নেয়া উগান্ডার শিক্ষাবিদ। 7 বছর বয়সে বাবা মায়ের সাথে নিউ ইয়র্কে বসবাস শুরু করেন জোহরান মামদানি। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে শুধু নিউ ইয়র্ক নয়, নিউ জার্সি আর ভার্জিনিয়া সহ 3 রাজ্যে ডেমোক্র্যাটদের জয় আর রিপাবলিকানদের পরাজয় মাথায় হাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ডেমোক্র্যাটদের এমন জয়ে চমকে গেছে পুরো যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক, নিউ জার্সি আর ভার্জিনিয়ায় ডেমোক্র্যাটদের এমন ত্রিমাত্রিক জয়ে যুক্তরাষ্ট্রের প্রথম ধাক্কা খেল ট্রাম্প। নিউ ইয়র্কের নির্বাচনে 50%-এর বেশি ভোট পেয়েছেন জোহরান মামদানি। তার নিকটতম প্রার্থী নিউ ইয়র্কের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো পেয়েছেন 41% ভোট। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কে ইতিহাস গড়লেন প্রথম মুসলিম মেয়র। এতেই মাথায় হাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 3 অঙ্গরাজ্যে পরপর 3 নির্বাচনে ভরাডুবি রিপাবলিকানদের। ডেমোক্রেটদের এমন জয় যেন ট্রাম্প বিরোধী এক রাজনৈতিক ভূমিকম্প। যদিও ব্যালটের নাম ছিল না ট্রাম্পের, তবুও যুক্তরাষ্ট্রের এই 3 নির্বাচনকে বলা হচ্ছিল তার রাজনৈতিক প্রথম পরীক্ষা। সেই পরীক্ষায় ফলাফল বলছে অদৃশ্য প্রার্থী হয়েও ট্রাম্প হেরে গেছেন প্রথম পরীক্ষায়। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ইতিহাস গড়ে প্রথমবারের মতো শহরটির নেতৃত্বে এলেন একজন মুসলিম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত তরুণ জোহরান মামদানি। মাত্র 33 বছর বয়সে তিনি হয়ে গেছেন নিউ ইয়র্কের 111তম মেয়র। আফ্রিকায় জন্ম নিয়ে নিউ ইয়র্কে বেড়ে ওঠা এই তরুণ জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। তার মা মীরা নায়ার একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা। তার জন্ম ভারতের দিল্লি শহরে। সংবাদ মাধ্যম CNN-এর দাবি, এই জয়ে খুশি নন নিউ ইয়র্কের পুরনো বাসিন্দা ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যেই বলেছিলেন মামদানির মতো মানুষ মেয়র হলে নিউ ইয়র্কের তহবিল বন্ধ করে দেবেন। এমনকি মামদানিকে অবৈধ অভিবাসী হিসেবেও সন্দেহ করেছিলেন ট্রাম্প। কিন্তু নিউ ইয়র্কবাসী প্রমাণ করেছে ধর্ম নয়, নেতৃত্বই গুরুত্বপূর্ণ। শুধু নিউ ইয়র্ক নয়, নিউ জার্সি ও ভার্জিনিয়াতেও ডেমোক্রেটদের দারুণ জয়। নিউ জার্সিতে গভর্নর হয়েছে মাইকি শেরিল, রাজ্যের ইতিহাসে প্রথম নারী ডেমোক্রেট গভর্নর তিনি। আর ভার্জিনিয়ায় জয়ী হয়েছেন CIA-এর সাবেক কর্মকর্তা। 2 নারী নেতা, 2 ডেমোক্রেট জয়, এবিগেল স্পেনবার্গার। সব মিলিয়ে মার্কিন রাজনীতিতে এক নতুন বার্তা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এগুলো শুধু অঙ্গরাজ্যের নির্বাচন নয়, এক অর্থে ট্রাম্পের ভবিষ্যতের ভোটাভুটি। কারণ তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিকেই এমন পরাজয় ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প বাদের বিরুদ্ধে আবারও ঘুরে দাঁড়াচ্ছে আমেরিকার বাসিন্দারা। 3 অঙ্গরাজ্যে 3টি জয় ডেমোক্রেটদের জন্য বড় উৎসব, আর ট্রাম্পের জন্য এক কড়া সতর্কবার্তা। মোর্শেদ আলম, বাংলা ভিশন। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপ আসার পর জীবন কি খুব সুখের? যারা বিদেশে যেতে চান তারা আধুনিক দাসত্ব আর মানব পাচারের চক্রে কিভাবে পড়ে? রোমানিয়া ও জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীরা কেমন আছেন? এখানে তাদের ভবিষ্যৎ কেমন? ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা কেমন? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বাংলা ভিশনে। দেশ পেরিয়ে, একটি বাংলা ভিশন ও ডয়চে ভেলে যৌথ প্রযোজনা।
শক্তিশালী ঘূর্ণিঝড় কালমাইগির তাণ্ডবে ফিলিপাইনে 6 সেনা সহ 60 জনের বেশি অধিবাসীর মৃত্যু হয়েছে, নিখোঁজ অন্তত 26 জন। ঘরবাড়ি হারিয়ে পথে 2 লাখেরও বেশি উপকূলবাসী। মঙ্গলবার ভোর থেকে শুরু করে বুধবারও ঘন্টায় সর্বোচ্চ 165 কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফিলিপাইনের জনবহুল পর্যটন অঞ্চল চেবু প্রদেশ। এতে প্রায় মাটির সাথে মিশে গেছে শত শত আবাসিক আর বাণিজ্যিক স্থাপনা। বন্যায় ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। চলছে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। মাত্র এক রাতেই বদলে গেল মার্লন এনরিকেজের জীবন। একসময় যেখানে পরিবার জুড়ে ছিল হাসি আনন্দ, সেখানে এখন কেবল কাদা, ভাঙা আসবাব আর নিঃশব্দ শূন্যতা। ঘরবাড়ি, গাছপালা, জীবন সবই মিশে গেছে কাদায়। দেখে মনে হবে এক ধ্বংসের উপত্যকা। ফিলিপাইনের সিবু শহরের বাসিন্দা মার্লন এনরিকেজের জীবন ছিন্ন ভিন্ন করে দিল সর্বনাশা ঘূর্ণিঝড়। এই ধ্বংসের মাঝে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন 58 বছর বয়সী মার্লন এনরিকেজ। মাথার উপরে ছাদ নেই, তবুও পরিবারের সদস্যদের সঙ্গে করে হাতে ঝুড়ি নিয়ে ঘরের ভেতর কাদা তুলছেন। ভেসে গেছে বিছানা, আসবাবপত্র, কাপড়, এমনকি স্মৃতিটুকুও। আমি এখানে 16 বছর ধরে থাকি, কখনো এমন ভয়াবহ বন্যা দেখিনি। ভেতরে কাদার পুরুত্ব প্রায় 2 ইঞ্চি, অনেকটা পানির মতো। তাই পানি ছাদ পর্যন্ত পৌঁছেছে। আমাদের কাছে ঠিকমতো খাবারও নেই। কেউ আমাদের সাহায্য করলে খুশি হব। সবকিছু আবার নতুন করে কিভাবে শুরু করব বুঝতে পারছি না, তবে লড়াই করতে হচ্ছে কাদার সঙ্গে। টাইফুন কালমেগি, স্থানীয়ভাবে যার নাম টিনু, 1 বছরেই ফিলিপাইনে আঘাত হানা 20তম ঝড় এটি। মাত্র 1 মাস আগেই একই অঞ্চলে হয়েছিল 6.9 মাত্রার ভূমিকম্প, যা কেড়ে নিয়েছিল বহু প্রাণ, হাজারো ঘর। এখন আবার নতুন করে ঘূর্ণিঝড়ের কবলে স্থানীয়রা। কাদায় ঢাকা শহর, কিন্তু এখনো মার্লনের চোখে বাঁচার লড়াই। তাই তো পরিবারের সদস্যদের নিয়ে তিনি ব্যস্ত কাদা সরাতে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। ইরানের কূটনৈতিক বার্তা এখন স্পষ্ট, পারমাণবিক ইস্যু ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনায় যাবে না তারা। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক প্রভাব নিয়ে ওয়াশিংটনের আগ্রহ অর্থহীন। এরই মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সতর্ক করেছেন, যতদিন আমেরিকা ইসরায়েলকে সমর্থন দেবে, মধ্যপ্রাচ্যে ঘাঁটি রাখবে এবং হস্তক্ষেপ চালাবে, ততদিন সহযোগিতা সম্ভব নয়। পশ্চিমা চাপ ও মার্কিন হামলার পরও ইরানের পারমাণবিক প্রযুক্তি অক্ষত রয়েছে। বিশ্লেষকদের মতে তেহরান এখন কূটনীতি নয়, কথা বলছে প্রতিরোধের ভাষাতেই। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পারমাণবিক ইস্যুর বাইরে আর কোনো কিছু নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাবে না ইরান। তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক ভূমিকা নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে দেখা গেছে সমঝোতা ও নাক গলানোর চেষ্টা। তবে এর প্রেক্ষিতেই ইরানের অবস্থান সাফ জানিয়ে দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধের পর আরও কঠোর হয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন প্রশাসন। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশটি বারবার বলে আসছে, কোনো চাপের মুখেই নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল যদি আবার হামলা চালায়, এর ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ। গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে ইরান। সেই সংঘাতকে আঞ্চলিক যুদ্ধের দিকে যেতে দেয়নি খামেনির সরকার। কয়েকটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও প্রযুক্তি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও তেহরানের নিয়ন্ত্রণেই আছে। সম্প্রতি প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভুল পথে না যাওয়ার আহ্বান জানিয়ে ইরানি মন্ত্রী দাবি করেন, ইসরায়েল মিথ্যা গোয়েন্দা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে প্রলুব্ধ করেছে। এর আগে তেহরান ওয়াশিংটনের মাঝে 5 দফা পরমাণু আলোচনা একের পর এক বড় বাধার মুখে ভেস্তে গেছে। আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান পশ্চিমা চাপের মুখে আছে ইরান। তেহরানকে নতজানু করার উদ্দেশ্যে ট্রাম্প প্রশাসনের নানামুখী ষড়যন্ত্র খুব একটা কাজে আসছে না। গত 3 নভেম্বর আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সমর্থন দেয়া অব্যাহত রাখে, মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি না সরায় এবং আঞ্চলিক রাজনীতিতে হস্তক্ষেপ করতে থাকে, তাহলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো রকম সহযোগিতা সম্ভব না।
ইরানের সঙ্গে সহযোগিতা, একই সাথে অভিশপ্ত জায়নবাদী ইসরায়েলকে সহায়তা, এই দুই বিষয় তো একসঙ্গে সম্ভব না। পুরো বিশ্ব আজ ইহুদিবাদী শাসনের অপরাধ বুঝে গেছে, তাদের নিন্দা করছে, কিন্তু যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলকে সহায়তা করছে, তাদের রক্ষা করছে। এই অবস্থায় আমেরিকার সঙ্গে ইরানের কোনো ধরনের সহযোগিতার অর্থই হয় না, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তবে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের প্রতি সমর্থন পুরোপুরি ত্যাগ করে, সামরিক ঘাঁটিগুলো সরিয়ে নেয় এবং এই অঞ্চলে হস্তক্ষেপ বন্ধ করে, তখন বিষয়টি আবার বিবেচনা করা যেতে পারে। কিন্তু এখন কোনো সহযোগিতা নয়, এমনকি নিকট ভবিষ্যতেও সেটা হবে না। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি শূন্যে নামিয়ে আনার দাবি জানাচ্ছে পশ্চিমা শক্তিগুলো। তাদের ভয় যে কোনো সময় পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারে তেহরান। কিন্তু পশ্চিমাদের এমন দাবি কোনো অবস্থাতেই মেনে নেবে না ইরান। গত জুনে 12 দিনের সংঘর্ষ শেষে ইসরায়েলের সঙ্গে অস্ত্রবিরতি হলেও ক্ষতিগ্রস্ত ইরানি স্থাপনাগুলো এখনও আন্তর্জাতিক পরিদর্শনের বাইরে রয়েছে। ফলে অনেক বিশ্লেষকের আশঙ্কা, আবারও পশ্চিমা আগ্রাসনের মুখোমুখি হলে কূটনীতি নয়, বরং ইরান জবাব দেবে প্রতিরোধের ভাষায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গোটা বিশ্বের মাঝে অনন্য এক নজির স্থাপন করল বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে প্রকৃতিপ্রেমী দেশগুলোর তালিকায় বাংলাদেশ এখন শীর্ষ 4-এ। পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, এমনকি জাপান, চীনকেও। এটা কোনো মন গড়া দাবি নয়, বরং আন্তর্জাতিক জার্নাল এমবিওতে প্রকাশিত এক গবেষণার ভিত্তিতে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন শাহরিয়া আমান সানি। বিশ্বের সবচেয়ে প্রকৃতিপ্রেমী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান শীর্ষ 4-এ। পেছনে ফেলেছে উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, জার্মানি কিংবা চীন, রাশিয়ার মতো দেশকেও। মন গড়া কোনো তথ্য নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে চালানো একটি গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ এই ফলাফল। বর্তমান সময়ের শহরকেন্দ্রিক ব্যস্ততা, প্রযুক্তি ও ইন্টারনেটের রমরমার মাঝে কিছু দেশ এখনও প্রকৃতির সঙ্গে ধরে রেখেছে অটুট বন্ধন। আন্তর্জাতিক জার্নাল এমবিও এর একটি রিসার্চ আর্টিকেলের উপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। গবেষণায় 61 দেশের 57,000 মানুষকে নিয়ে চালানো সমীক্ষার উদ্দেশ্য ছিল প্রকৃতির সঙ্গে মানুষের মানসিক, আবেগিক ও সাংস্কৃতিক সম্পর্ক কেমন তা বিশ্লেষণ করা। সেখানে দেখা যায় বিশ্বে প্রকৃতির সঙ্গে সবচেয়ে সংযুক্ত দেশ হলো নেপাল, আর বাংলাদেশ রয়েছে লিস্টের 4র্থ স্থানে। প্রকাশিত তালিকায় শীর্ষে রয়েছে নেপাল, তারপর ইরান, দক্ষিণ আফ্রিকা আর 4র্থ স্থানে বাংলাদেশ। অন্যদিকে ব্রিটেনের মতো দেশও রয়েছে তালিকার অনেক নিচের দিকে। 61 দেশের মধ্যে তাদের অবস্থান 55তম। আরও পরে রয়েছে নেদারল্যান্ডস, কানাডা, জার্মানি, ইসরায়েল, জাপান আর স্পেন। তালিকার সবচেয়ে কম প্রকৃতি সংযুক্ত দেশ হিসেবে উঠে এসেছে এসব দেশের নাম। আলোচিত গবেষণাটি পরিচালনা করেছেন ব্রিটেন ও অস্ট্রিয়ার একদল গবেষক, যাদের মধ্যে রয়েছেন মাইলস রিচার্ডসন, ডার্বি বিশ্ববিদ্যালয়ের নেচার কানেক্টেডনেসের অধ্যাপক। প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে বড় কারণ আধ্যাত্মিকতা ও ধর্মীয় বিশ্বাস। তালিকার শুরুর দিকের দেশগুলোতে এর প্রভাব অনেক বেশি। অন্যদিকে যেসব দেশ ব্যবসা বান্ধব, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে ভালো করে, প্রকৃতির সঙ্গে সেসব দেশের মানুষের সম্পর্ক তুলনামূলকভাবে দুর্বল। মানসিক শান্তি, সৃষ্টিশীলতা, এমনকি টেকসই ভবিষ্যতের মূল ভিত্তি প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক। বিভিন্ন গবেষণা ও থিওরি এমনটাই জানিয়ে আসছে। প্রকৃতির অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রয়োজন প্রকৃতির সাথে যোগসূত্র ধরে রাখা। সেই বিবেচনায় বিশ্বব্যাংকের মতো অর্থনৈতিক প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশের অবস্থান হয়তো অনেক পেছনে। প্রকৃতির সংরক্ষণের চাইতে ধ্বংসের পরিমাণও ক্রমাগত বাড়ছে। তারপরও প্রকৃতিপ্রেমী মানুষের দেশ হিসেবে একটি আন্তর্জাতিক গবেষণা তালিকার শুরুর দিকে থাকা অবশ্যই গর্বের। শাহরিয়া আমান সানি, বাংলা ভিশন। দর্শক, এ ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপ আসার পর জীবন কি খুব সুখের? যারা বিদেশে যেতে চান তারা আধুনিক দাসত্ব আর মানব পাচারের চক্রে কিভাবে পড়ে?
রোমানিয়া ও জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীরা কেমন আছেন? এখানে তাদের ভবিষ্যৎ কেমন? ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা কেমন? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বাংলা ভিশনে। দেশ পেরিয়ে, একটি বাংলা ভিশন ও ডয়চে ভেলে যৌথ প্রযোজনা।